হ্যালো বন্ধুরা, আমাদের হৃদয় কথা চ্যানেলের সকল প্রকার পাঠ গল্প পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে। অপূর্বর কথাতে থমথমে পরিবেশ সৃষ্টি হলো। চম্পাকে ধাক্কা দিয়ে মণি বলে, দেখেছেন মা, আপনার নাতি আমাকে কি বলল? আমি ওর চাচি হই বয়সে। ও আমার সমবয়সী হলেও সম্পর্কে চাচি। ও কিভাবে এমন কথা আমাকে বলছে? গতকাল আমি তোমাকে বারণ করেছিলাম। আজকেও তুমি এমন কোনো কথা বলেছো নিশ্চয়ই, যাতে অপূর্ব লজ্জাজনক কথা বলেছে। আমার ছেলে ইদানিং ঠোঁট কাটা হয়ে যাচ্ছে। কথা বললে লজ্জা তুমিই পাবে। এটো বাসন একত্রিত হয়ে মল্লিকার হাতে তুলে দিল অনিতা। তখনই সেখানে মিষ্টি নিয়ে উপস্থিত হলো কালাচান। দরজার কাছে দাঁড়িয়ে বড় করে সালাম দিল। সালাম বিনিময়ের পর কালাচান ভেতরে এলে মল্লিকা হাত থেকে মিষ্টির প্যাকেট নিয়ে বলে, এত মিষ্টি আনার কোনো দরকার আছে কালাচান? গতকাল কতগুলো মিষ্টি নিয়ে আসলে। মা পাঠিয়েছে, আমি আজকে আসতে চাইনি, মা জোর করে পাঠিয়েছে। বলতে বলতে চেয়ার টেনে কালাচানে বসতে আরও উঠে দাঁড়ালো। অবাধ্য দৃষ্টি আরুর দিকে পড়তেই কালাচান অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। আরুর রূপ ক্রমশ প্রকট হওয়াতে সবাই ঘায়েল হচ্ছে, বাদ নেই কালাচানও। ঠোঁট চেপে ফোঁস করে নিঃশ্বাস ফেলে টেবিলে তাকালো। শেফালের সাথে বিয়েতে মত দেয়নি কালাচান, সুন্দরীর কথায় সায় দিয়েছে। আরুর দিকে তাকাবে না, এই পণ করে কালাচান এক গ্লাস পানি ঢকঢক করে পান করে। মল্লিকা জামাতার জন্য খাবার সাজাতে সাজাতে বলে, বিয়ানকেও আসতে বলতে, কুটুম বলে কথা, তার থাকা প্রয়োজন। আসলে বাড়ি ফাঁকা রেখে মা বের হয় না। এই সেফু, দাঁড়িয়ে আছিস কেন? জামাইকে নিজের হাতে খেতে দে। থালা এগিয়ে শেফালির দিকে দিয়ে বলে মণি। রোষে থালাটা কেড়ে নিয়ে শব্দ তুলে টেবিলের উপরে রাখে শেফালি। আরুর চুলের খোপাও খুলে গেল সেই কম্পনে। মল্লিকার হাত ধরে টেনে শেফালি নিয়ে গেল তার ঘরে। দরজাটা বন্ধ করে অবাধ্য গলায় বলে, তোমরা কি চাইছো মা? তোমাকে একটা কথা বলে দিচ্ছি, আমি এই বিয়ে করব না। মল্লিকা বলে, কালাচান আগের থেকে ভালো হয়ে গেছে। তুমি দেখেছো ও আরুকে এখনো ভালোবাসে। গত 5 বছর ধরে আরুকে ভালোবাসে কাঁচামাল। এক নিমিষে আমার সাথে বিয়ে হয়ে গেলে তারপরে আমি কি আদৌ ওর সাথে সংসার করতে পারবো? ওর মনে আরু চলাচল করে। বুকে হাত গুজে বলে শেফালি। নিজের ভালোবাসাকে ভুলে অন্য কাউকে আপন করে নেওয়া সম্ভব নয় শেফালির। বাম হাত ধরে নিজের দিকে ফিরিয়ে শেফালিকে ধমকায়, এক চড়ে তোর সব দাঁত খুলে ফেলবো। কালাচানের মনে আরও থাকবে নাকি তোর মনে তিয়াস থাকবে? কি ভেবেছিস আমি কিছু জানি না? আমি সব জানি। তোর সাথে আমিও অনেকদিন কথা বলিনি এর জন্যই। তুই থাকলে তুই, তিয়াস ও সুমি কেউ সুখী হতে পারবে না। তাই কালাচানকে বিয়ে করতেই হবে তোকে, না হলে আমাকে মা বলে ডাকবি না। মা, বাক্য স্ফুট করার পূর্বেই শেফালি চোখ রাঙায়। একদম চুপ। ভাইজান আমার থেকে সুযোগ চেয়েছে, আমার বিশ্বাস সে ভুল করবে না। সে এলাকায় মেরামত করে দেয়, আমার মেয়ের জীবন মেরামত করতে পারবে না? শোন মা, যাকে চেয়েছিস তাকে পাবি না বলে জীবনটা শেষ করে দেওয়া মহৎ কাজ নয়। তুই আমাদের বেঁচে থাকার একমাত্র সম্বল। আমাদের মুখের দিকে তাকিয়ে কালাচানকে একটা সুযোগ দে। কালাচান তোর মন ভালো বুঝবে, তুই বুঝবি কালাচানের মন। অতঃপর মল্লিকা চলে গেল উঠানে। ইতিমধ্যে আরুকে দেখতে এসেছে গ্রামবাসীরা। সকাল পেরিয়ে দুপুর গড়িয়ে এলো। মৃধা বাড়ি থেকে আরুর সাথে দেখা করতে এসেছে আরুর অভিভাবক। অবিলম্বে আরও ছুটে গিয়ে ইমদাদ হোসেনকে জড়িয়ে ধরে। মিষ্টির প্যাকেট ডান হাতে বাম হাতে আরুকে ধরে সান্ত্বনা দিয়ে বলে, কাঁদছিস কেন? আমরা তো চলে এসেছি, পাগল মেয়ে আমার। বাবার কাছেই যাবি, আবার কাছে আমার কাছে আসবি না? বলেই পারুল কাছে টেনে নিল আরুকে। অয়ন মন খারাপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছে পরিবেশ। এক রাতে বোনকে হারানোর যাতনা অনুভব করেছে বলেই পেছন থেকে আরুকে জড়িয়ে ধরে বলে, বুবু, আমার খোঁজ করলি না? মাকে ছেড়ে আরও হাত বুলিয়ে দিল অয়নের মাথায়। সন্দিহান গলায় বলে, তুই কি আর আমাদের সাথে থাকবি না বুবু? না, যাব, 2-1 দিন থেকে চলে আসব। আমি যাব না বলে তুই তো অনেক খুশি হয়েছিস। এখন আর কেউ বাবার নিয়ে আসা খাবারে ভাগ বসাবে না, কেউ তোর যত্ন নেবে না, তোর জন্য দিঘি থেকে পানি তুলে তোকে গোসল করিয়ে দেবে না। এখন পুরো বাড়ি তোর,
আরুর কথায় অয়নের মন ভার হয়ে এসেছে। যে মেয়েটার উপস্থিতিতে ঈর্ষা প্রকাশ করত, আজ তার অনুপস্থিতিতে উৎফুল্ল প্রকাশ করার কথা, অথচ অয়নের চোখে পানি। অপূর্বকে হলুদ পাঞ্জাবি পরে উপস্থিত হতে দেখা গেল শ্বশুর শাশুড়িদের সামনে। সালাম বিনিময়ের পর অয়নকে কোলে নিয়ে বলে, শালাবাবুর কি খবর? আজ বোনের সাথে এত ভাব কেন? ভাইয়া, বুবুকে আমি নিয়ে যাই, ও আমাদের সাথে থাকুক। তাহলে আমি থাকবো কিভাবে? বিয়ের পর স্বামীর বাড়ি স্ত্রীর বাড়ি, ও গিয়ে 2-1 দিন থেকে আসতে পারবে, কিন্তু আজীবন আমার কাছেই ওকে থাকতে হবে। অপূর্ব বলে থামতেই একদল যুবতী ভেতরে প্রবেশ করে আর বলে, তাই বুঝি দুলাভাই, এক্ষুনি বউ ছাড়া থাকতে পারছেন না? অপূর্ব মুচকি হেসে বলে, কেমন আছো তোমরা? ভালো, আপনি কেমন আছেন? আমাদের দেওয়া শর্তের কথা ভুলে গেছেন? শালিকা হচ্ছে আধা ঘরবালি, 5 জন শালির 2.5 ঘর, আর অরুর একাই 1 ঘর। কোনটা বড়? অপূর্ব বলে মুঠো করে বাকি টাকা দিয়ে দিল। তন্নিরা আরুকে টেনে নিয়ে এলো দোতলায়। ভারাক্রান্ত মন নিয়ে শেফালি না এলো বাদ গেল না তুর। আরুকে গোল করে বসে মিতু বলে, কাল রাতে কি কি হলো? তন্নি আগ্রহ প্রকাশ করে, দেনমোহর পরিশোধ করেছে? আড়ষ্ট হয়ে আরো চুপ করে আছে। তুর বেজায় বিরক্ত হয়ে বলে, আমি চেয়েছিলাম ওদের ঘরে একটা ক্যামেরা ফিট করে রাখতে, কিন্তু একবার ধরা পড়লে জামিন নাই, তাই দুঃসাহসিকতার কাজ করিনি। আরো চোখ রাঙায়, যার অর্থ অপূর্ব ভাইকে বলে দিবে। আখি রঙ্গ করে বলে, আমাদের বোঝার বাকি নেই, তোর ভেজা চুল বলে দিচ্ছে সব। কি কি হয়েছে না বললে বুঝবো কিভাবে? আরো উঠে বারান্দার দরজা খুলে দিল। 6 জনে বারান্দার নীল পদ্ম দেখে তরা হয়ে ছিঁড়তে গেলেই বাদ সাধল আরু। এই পদ্মে কেবল তার অধিকার। বলতে শুরু করলো লজ্জায় রাঙানো সেই মুহূর্ত। সব শুনে বিস্মিত যুবতীর দল। অপূর্বর প্রেমমূলক বার্তা শুনে অবাক। থমকানো মুখে আখি বলে, তোর জামাই এত রোমান্টিক, আমার ভাগ্যে যেন এমন অপূর্ব জোটে। অপূর্ব আহসান একটাই, সে শুধু আমার, তার মতো কেউ হতে পারবে না। গর্বে আরুর বুক ফুলে ওঠে। আরুর কথা দরজার কাছে দাঁড়িয়ে অনিতা শুনে ফেলে। না শোনার ভান ধরে বলে, তোমরা সবাই এখানে বসে আছো, কষ্ট করে আরুকে হলুদের শাড়িটা পরিয়ে দাও, আমরা হলুদ বাড়ছি। দিন তারপরে সবাই মিলে আরুকে শাড়ি পরাতে ব্যস্ত হলো। আরু খোলা আকাশের দিকে তাকিয়ে আনমনে ভাবে সেদিনের কথা, যেদিন অপূর্বর বউয়ের ভাগ্য নিয়ে আক্ষেপ প্রকাশ করেছিল। ভিজে জবুথবু হয়ে দাঁড়িয়ে আছে আরু, পাশে অপূর্ব দাঁড়িয়ে আছে। এখানকার রিচুয়াল শেষ হতেই অপূর্ব অগ্রসর করলো কলতলার দিকে। মল্লিকা বাধা দেয়, এই অপু, একা যাচ্ছিস? তোর বউকে কে নিয়ে যাবে? কোলে করে কলতলায় নিয়ে যা। অপূর্ব ফিরে আরুর দিকে তাকালো। প্রতিবেশীদের উপস্থিতির কারণে আরুকে তুলতে লজ্জা অনুভূত হলো তার। মনেই রঙ্গ করে বলে, অপু তুই লজ্জা পাচ্ছিস কেন? শুধু আমাদের সাথে ঠোঁট কাটা হলে চলবে? গ্রামবাসীর সামনেও তো হতে হবে নাকি? গ্রামবাসী আর তুমি কি এক চাচি? তুমি আমার বয়সী, তোমার সাথে আমি যা করতে পারি অন্যের সাথে তা করা সম্ভব নয়। মৃদু কণ্ঠে বলে আরুকে পাচাকোলা করে নিল অপূর্ব। আরু তার কাঁধে হাত রাখতেই কলতলায় চলে গেল অপূর্ব। ভেতরে ঢুকে আরুকে নামিয়ে দরজার ছিটকেনি তুলে দিল। ভেজা সেন্টু গেঞ্জি খুলে টিউবওয়েলের হাতলে রেখে বলে, ফটাফট কল চেপে পানি তোল, গোসল করে বের হতে হবে। পারবো না, কঠোরভাবে বলে টিউবওয়েলের হাতল উপরে তোলে। প্রথমবার আরুর এমন ভঙ্গিমা দেখে অপূর্ব হতভাগ না হয়ে পারল না। অথচ কখনো অপূর্বর মুখে মুখে তর্ক করে না আরু। অপূর্ব চিবিয়ে চিবিয়ে বলে, কি বলি তুই? আমার মুখের উপর কথা বলে সাহস কোথায় পেলি? এদিকে আয়। আসবো না, পারবো না। আজ আপনি পানি তুলে আমাকে দেবেন গোসল করতে, না হলে এখন আমি মাথার কাপড় ফেলে এই ভেজা অবস্থায় চলে যাব। এবার আপনার বুকে হাত গুজে বলে আরু। অপূর্ব বুঝতে পারে তাকে হুমকি দেওয়া হচ্ছে। বাধ্য হয়ে প্রথমবার নিজে টিউবওয়েল চেপে পানি তুলে আরুর গোসলের জন্য। অপূর্বর তীক্ষ্ণ দৃষ্টি বলছে, তোর খবর আছে আরু? সূর্য আজকাল সময়ের আগে মেঘের আড়ালে তলিয়ে যায়। বর্ষাকালে সূর্য সর্বোচ্চ তাপমাত্রা দিলেও বর্ষার কারণে গরম অনুভূত হয় না। আরও একা বারান্দায় গিয়ে বসে বৃষ্টি উপভোগ করছে। তাদের উঠান জুড়ে একাধারে নৃত্য পরিবেশন করছে বৃষ্টি। হঠাৎ কল এলো অপূর্বর ফোনে। অপূর্ব ফোন রেখে হাঁটতে গেছে। ফোনটা রিসিভ করে সালাম বিনিময় করতে ওপাশ থেকে ইমদাদ হোসেন বলে, আরও অপূর্ব কোথায়? তোরা কখন আসবে? আমি কি গাড়ি নিয়ে আসবো? না বাবা, আসতে হবে না, উনি বাড়িতে নেই, ফিরলে আমি তাকে নিয়ে চলে আসব। আচ্ছা, তুই আর অপূর্ব একা আসিস না, সবাইকে নিয়ে আসিস। আচ্ছা রাখি।
তারপরে কল রেখে আরও নিচে গেল। বৃষ্টির মাঝে সবাই ক্যাসেট দিয়ে ভূতের সিনেমা দেখছে। অপূর্ব ফিরে নিজেও যোগ দিয়েছে সবার সাথে। তুর ও শেফালি ওড়না মাথায় দিয়ে রেখেছে ভয়ে, কখনো বা আংশিক মাথা বের করছে। সুমি তৎক্ষণাৎ চা নিয়ে হাজির হলেও আরও এগিয়ে সুমির হাত থেকে ট্রে নিয়ে সবাইকে চা পরিবেশন করতে থাকে। সবাইকে দিয়ে এক পর্যায়ে অপূর্বর হাতে চা দিয়ে বলে, বাবা ফোন দিয়েছিল, আপনাকে নিয়ে যেতে বলেছে। কখন যাবেন? আমি গেলেও থাকতে পারবো না, কাল থেকে আমার চেম্বার খোলা, তুমি যেতে চাইলে দিয়ে আসবো। চা নিয়ে চুমুক বসায় অপূর্ব। অনিতা লক্ষ্য করে এগিয়ে এসে বলে, কি হয়েছে আরু, মুখ কালো করে আছিস কেন? মামি ও বাড়িতে যাওয়ার জন্য বাবা ফোন করেছিল, কিন্তু উনি বলছে তার সময় নেই আমাকে একা থাকতে। ও কি কথা, এখন সময় না থাকলে কবে সময় হবে? নতুন বিয়ে করেছিস, শ্বশুর বাড়িতে যাবি, হানিমুনে যাবি, ছুটি নেই মানে কি? তীক্ষ্ণ গলায় বলে অনিতা। অপূর্ব বৈঠকখানা ত্যাগ করে দোতলায় চলে গেল। তার মাথায় এখন প্রচণ্ড উত্তেজনা। দুদিন পর পর ছুটি নেওয়ার কারণে কথা শুনতে হয় হাসপাতাল কর্তৃপক্ষের। আরও মন খারাপ নিয়ে সোফায় বসতেই ইমদাদ ছাতা মাথায় নিয়ে হাজির হয় আহসান বাড়িতে। তক্তার সাথে ঝুলিয়ে আরুকে রাগ দেখিয়ে বলে, তোদের জন্য কত অপেক্ষা করব, কখন যাবে? তাড়াতাড়ি তৈরি হয়ে চল, তোর মা অপেক্ষা করছে। অনিতা চেয়ার এগিয়ে দিয়ে বলে, আরু, বেআইকে চা দাও। বেআই সম্বোধন শুনে প্রসন্ন হলো ইমদাদ। খোশ গল্পে মেতে উঠলেন বেআইয়ের সাথে। আরও বাবাকে চা দিয়ে উপরে গেল। অপূর্ব মনোযোগী হয়ে কাগজে কিছু লিখছে। আরও আঁচলটা কোমরে গুজে বারান্দায় থাকা ময়না পাখিদের খাবার দিল। অতঃপর শব্দ করে ট্রাভেলিং ব্যাগ বিছানায় রাখে। গোছানো জামাকাপড়গুলো ছুঁড়ে ফেলতেই এলোমেলো হয়ে গেল তা। শব্দে বিরক্ত হয়ে অপূর্ব এক নজর তাকালো আরুর দিকে। চন্দ্রাবতী রূপ দেখে অপূর্ব খাতা কলম পাশে রেখে পেছন থেকে আরুকে জড়িয়ে ধরে। অপূর্বকে ছাড়াতে ছাড়াতে আরু উড়নচণ্ডী হয়ে বলে, আদিক্ষেতা করছেন কেন? আমাকে একদম ধরবেন না। চণ্ডী রূপে পুড়ে ছাই হওয়ার আগে তাকে থামানো উত্তম। এত রেগে আছে কেন ময়না পাখিটা? জড়িয়ে ধরেই বলে, একদম ময়না পাখি বলবেন না। বাবা নিতে এসছে, আপনার খোঁজ করছে, তাকে গিয়ে বোঝান আপনি যাবেন না। বিয়ের আগে বউকে চোখে হারায়, বিয়ের পর কর্পুকের মতো উড়ে গেছে প্রেম। অভিমানে শোনালো আরুর গলা। অপূর্ব তাকে নিজের দিকে ফিরিয়ে ললাটে এঁকে দিল ভালোবাসার পরশ। চরম আদুরে গলায় বলে, তুমি কি চাও তোমার স্বামীকে হাসপাতাল থেকে বের করে দিই? প্রতিদিন মানুষ ফি দিয়ে অ্যাপয়েন্টমেন্ট করে রাখে, কিন্তু আমার সাথে দেখা করতে পারে না। চিকিৎসক হিসেবে আমার উচিত ওদের রোগ সম্পর্কে জেনে বিস্তারিত পরামর্শ দেয়া। আজকে তুমি যাও, আগামী বৃহস্পতিবার আমি যাব, শুক্রবার থেকে শনিবার তোমাকে নিয়ে চলে আসব। আমার জন্য তুমি বাবা মাকে দেখতে পাবে না, এটা আমার ভালো লাগবে না। তাই প্রথম ও শেষবারের মতো আমি তোমাকে একা ওই বাড়িতে যাওয়ার অনুমতি দিলাম। আরও রাগ নেমে এলো শূন্যতায়। পরক্ষণে অপূর্বর কাছে তা হুড় করে বেড়ে গেল। একটা প্যাকেট আরুর হাতে দিয়ে বলে, এটা রাখো। কি এটা? সামনে তোমার পরীক্ষা, আমি চাই না এখন নতুন কেউ আসুক। অপূর্বর ইঙ্গিত বুঝতে সমস্যা হলো না আরুর। মুখ ফুটে বলার আগে নিচ থেকে অপূর্বর ডাক পড়ল। ইমদাদ হোসেনের ডাকে সাড়া দিতে অপূর্ব নিচে চলে গেল। রাগে হাতের প্যাকেটটা মুঠো করে ফেলে দিল খাটের নিচে। অতঃপর আবার জামাকাপড় গোছাতে ব্যস্ত হলো। গোছানো শেষে আরও ব্যাগ সমেত নিচে নামলো। অপূর্ব ইতিমধ্যে বুঝিয়েছে ইমদাদ হোসেনকে, তাই জামাতা ছাড়াই মেয়েকে নিয়ে যাত্রা শুরু করলো মৃধা বাড়ির দিকে। বাড়িতে একা আরুকে দেখে অপূর্বর খোঁজ করলো পারুল। প্রথমবার জোড়া নায়র শ্বশুর বাড়িতে না এসে একা মেয়েকে দেখে প্রশ্ন করলো। আরু রাগ দেখিয়ে বলে, আমাকে কেন এত কথা জিজ্ঞেস করছো? তোমার ভাইপো কোথায়? ওকে জিজ্ঞেস করো, আমার থেকেও তোমার ভাইপোকে বেশি বিশ্বাস করো। তারপরে নিজের ঘরে চলে গেল আরু। 5 বান্ধবীকে এভাবে ফুল দিয়ে ঘর সাজাতে দেখে বুঝতে বাকি রইল না তারাও অপূর্বর জন্য অপেক্ষারত। আরুকে দেখে উত্তেজিত হয়ে মিতু বলে, দুলাভাই কোথায়? তোদের জন্য কেমন ঘর সাজিয়েছি বল। প্রসন্ন না হয়ে অপ্রসন্ন হলো আরু। রেগে ফুলগুলো টেনে ছিঁড়ে ফেললো। আঙুল তুলে বলে, আমি তোদের ঘর সাজাতে বলেছি? সাজিয়েছিস কেন? আর কখনো আমাকে জিজ্ঞেস না করে আমার ঘরে আসবি না, বের হ। ওরা আরুর রাগ দেখে বিলম্বে জিনিসপত্র নিয়ে ত্যাগ করলো ঘর। আনমনে অপূর্বকে নিন্দা করে খাবার না খেয়ে আলো নিভিয়ে শুয়ে পড়লো আরু। চালের উপর বৃষ্টির ধারা নৃত্য পরিবেশন করছে। রাস্তার 2 ধারে থাকা কদম গাছে কদম ফুল ফুটেছে। সেই গাছে আশ্রয় নিয়েছে নাম না জানা বহু প্রজাতির পাখি।
ঠান্ডা আবহাওয়ায় কোল বালিশ জড়িয়ে আরও নাক ডেকে ঘুমাচ্ছে। আর 5টা দিনের মতো আজকে রাতটা কাটছে তার। মৃধা বাড়ির লোকেরা শত ডেকেও আরুকে বিছানা থেকে উঠাতে পারেনি। বিনিময়ে শুনতে হয়েছে আরুর বাজখাই গলা। মধ্যরাতে পেছনের ঘরে প্রবেশ করে কেউ, কদম ফুলের গুচ্ছ টেবিলের উপর রেখে কাঁপতে কাঁপতে বিছানায় ওঠে। কোল বালিশ থেকে আরুকে ছাড়িয়ে টেনে নেয় হৃদ মাঝারে। রাতের অন্ধকার পেরিয়ে আলোর সূচনা হলেও বৃষ্টির বিরতি দেওয়ার নাম নেই। তারা নিজের কাজে ব্যস্ত। মোরগ ডেকে সবাইকে সকালের শুভেচ্ছা জানাচ্ছে। বৃষ্টির দিনে মোরগ নিজে ঠাওর করতে পারেনি ভোরকে। লম্বা চুলগুলো হাত খোপা করে উঠে বসলো আরু। অনুভব করলো পাশ থেকে জড়িয়ে রাখা একটা হাত তার শাড়ি ভেদ করে নগ্ন পেট স্পর্শ করছে। চকিতে পাশে ফিরতেই মিলল অপূর্বর মুখশ্রী। গতকাল রাতে এই বিছানায় একা ঘুমিয়েছিল। অপূর্ব এলো কিভাবে? রাতে প্রখর বাদল ছিল। সেই সময়ে অপূর্বর আসা অসম্ভব। চাপা অভিমান নিয়ে অপূর্বকে জড়িয়ে ছাড়িয়ে দিয়ে বিছানা থেকে নামলো আরু। নজরে এলো একগুচ্ছ কদম। দৃষ্টিতে সরিয়ে এগিয়ে গেল সামনে। পেছনের দরজা খুলে মাটির সিঁড়িতে দাঁড়াতেই দেখলো রসুই ঘর থেকে ধোঁয়া উঠছে। বৃষ্টি মাথায় নিয়ে রসুই ঘরে ঢুকে আরু। নয়না পারুলকে দেখে হেসে বলে, তুই উঠেছিস, ভালো করেছিস। জামাইকে তুলে মুখ ধুতে বল, নিজেও মুখ ধুয়ে পিঠেগুলো নিয়ে নেয়। জামাইকে যদি এত খাওয়ানোর শখ, তাহলে নিজে গিয়ে দিয়ে আসুন। আমি পিঠা দিয়ে আসতে পারবো না। কালকে তো বড় মুখ করে বলেছিল কাজ আছে, বৃহস্পতিবার ছাড়া যেতে পারবো না। রাতে চোরের মতো কেন এসছে? বের করে দিতে পারলে না? বলতে বলতে নিম গাছের ডাল ফেলে দাঁত মাজতে থাকে আরু। পারুল চোখ রাঙিয়ে বলে, বিয়ে হয়ে গেছে, এবার গলার স্বর ছোট কর। জামাই ঘরে, তোর কথা শুনলে কি ভাববে? আরু, তুই মুখ ধুয়ে অপূর্বকে জাগা। নয়না বলে। তখনই বাড়ির ভেতরে ঢুকে আসে 5 যুবতী। বৃষ্টি খরা দিয়েছে। সাথী বলে, ভাইয়া কখন এসেছে চাচি? মাঝ রাতে বৃষ্টিতে ভিজে মিষ্টি পান বিস্কুট নিয়ে এসেছে। রাতের বৃষ্টি, জ্বর না আসলেই হয়। এত রাতে আসার কি দরকার ছিল? সকালে আসতে পারতো। হাত নাড়িয়ে বলে পারুল। অতঃপর তন্নি বলে, আরুকে কষ্ট করে যেতে হবে না, আমরা যাচ্ছি। গতকাল রাতেই ভাই আসেনি বলে কি রেগেছিল। কত কষ্ট করে বিছানা সাজালাম, সবকিছু নষ্ট করে ফেললো। তৎক্ষণাৎ অপূর্ব চলে এলো বাইরে। পরনে তার ঢিলাঢালা একটা পাঞ্জাবি ও লুঙ্গি। এই পোশাকটা আরু চেনে, ইমদাদ হোসেন মৃধার। আরু প্রায় ধুয়েছে। মুখ ফিরিয়ে নিল অপূর্বর থেকে। অপূর্ব কাশতে কাশতে আরুর কাছে গেল। গাছ থেকে ডাল ভেঙে বলে, আমাকে আর কষ্ট করে রাখতে যেতে হবে না, আমি চলে এসেছি। তবে তোমাদের একটু কষ্ট করতে হবে। টিউবওয়েল চেপে পানি তুলে দিতে হবে মুখ ধোয়ার জন্য। আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে। আর যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।